মহারাজ দেবরায় সৈন্য পরিদর্শনে যাত্রা করিবার পর সভাগৃহের দ্বিতলের গৌরব গরিমা অনেকটা কমিয়া গিয়াছিল। দুই রাজকন্যা পরিচারিকা পরিবেষ্টিত হইয়া বাস করিতেছিলেন। পিঙ্গলা নাই, রাজার সঙ্গে গিয়াছে। বিদ্যুন্মালা ও মণিকঙ্কনার মানসিক অবস্থা খুবই করুণ হইয়া পড়িয়াছিল। দুই ভগিনীর মনোকষ্টের কারণ সম্পূর্ণ বিভিন্ন। মণিকঙ্কনা কাতর হইয়াছে রাজার বিরহে। প্রভাতে উঠিয়া সে আর রাজার দর্শন পায় না, আড়াল হইতে তাহার কণ্ঠস্বর শুনিতে পায় না। সে এক কক্ষ হইতে অন্য কক্ষে ঘুরিয়া বেড়ায়, কখনো চুপি চুপি বাজার বিরাম কক্ষে যায়, পালঙ্কের পাশে বসিয়া গভীর দীর্ঘশ্বাস মোচন করে। তারপর যখন গৃহ অসহ্য হইয়া ওঠে তখন দেবী পদ্মালয়ার ভবনে যায়। সেখানে বালক মল্লিকার্জুনের সঙ্গে কিয়ৎকাল খেলা করিয়া ফিরিয়া আসে। সে লক্ষ্য করে রাজার অবর্তমানে পদ্মালয়ের অবিচল প্রসন্নতা তিলমাত্র ক্ষুণ্ণ হয় নাই। সে মনে মনে বিস্মিত হয়, এরা কেমন মানুষ? বিদ্যুন্মালার সমস্যা অন্য প্রকার। বস্তুত তাহার সমস্যা একটা নয়, অনেকগুলো সমস্যার সূত্র একসঙ্গে জট পাকাইয়া গিয়াছে। বিদ্যুন্মালা তাহাকে বিবাহ করিবার জন্য বিজয়নগরে আসিয়াছেন। সে দেবরায়ের প্রতি তিনি প্রীতিমতী নন। যাহার প্রতি তাহার মন আসক্ত হইয়াছে সে রাজা নয়, রাজপুত্র নয়, অতি সামান্য যুবক। তাহার সহিত রাজপুত্রীর বিবাহের কথা কেহ ভাবিতেই পারে না। পূর্বে অর্জুনের সহিত বিদ্যুন্মালার প্রায় প্রত্যহ দেখা হইত। 10 দিন আগে দ্বিতলের বাতায়নে দাঁড়াইয়া বিদ্যুন্মালা চুমকিতের ন্যায় অর্জুনের অশ্বারোহণে চলিয়া যাইতে দেখিয়াছিলেন। তারপর আর তিনি অর্জুনকে দেখেন নাই। শুনিয়াছিলেন অর্জুন দৈত্য কার্যে গিয়াছিলেন, ফিরিয়া আসিয়াছে। তারপর সে কোথায় গেল? বিদ্যুন্মালা প্রত্যহ অতিথিশালার সম্মুখ দিয়া পম্পাপতির মন্দিরে যায়, কিন্তু অর্জুনের দেখা পান না। কি হইল তাহার? দাসীদের সহিত প্রশ্ন করিতে শঙ্কা হয়। আচ্ছা, তাহারা সন্দেহ করে তিনি অন্তর্দয়ে দগ্ধ হইতেছেন। বিবাহ 3 মাস পিছাইয়া গিয়াছে বটে, কিন্তু 3 মাস কতটুকু সময়? একটি একটি করিয়া দিন যাইতেছে, আর মেয়াদের কাল ফুরাইয়া আসিতেছে। সময় সে যুগপৎ এত দ্রুত ও মন্থর হইতে পারে তা কে জানিত? ভাবিয়া ভাবিয়া রাজকুমারীর দেহ কৃশ হইয়াছে। চোখে একটা অস্বাভাবিক প্রখর দৃষ্টি, জালবন্ধা কুরঙ্গি বাহির হইবার পথ পাইতেছে না। একদিন সূর্যাস্তকালে বিদ্যুন্মালা নিজ শয্যায় অর্ধশয়ান হইয়া দুর্ভাবনার জালে জড়াইয়া পড়িয়াছিলেন। মণিকঙ্কনা কক্ষে নাই। বোধ করি নিঃশ্বাস ফেলিতে ফেলিতে রাজার বিশ্রাম কক্ষে ঘুরিয়া বেড়াইতেছে। একটি দাসী ভূমিতলে বসিয়া কুমারীদের পরিধেয় বস্ত্র উর্মি করিতেছিল। কুমারীরা স্নানধোষান করিয়া পরিধান করিবেন। সূর্যাস্ত হইলে কক্ষের অভ্যন্তর ছায়াচ্ছন্ন হইল। বিদ্যুন্মালার দেহ সহসা অসহ্য অধীরতায় ছটফট করিয়া উঠিল। তিনি শয্যায় উপবিষ্ট হইয়া ডাকিলেন, ভদ্রা! দাসী কাপড় চুনট করিতে করিতে জিজ্ঞাসু মুখ তুলিল, আজ্ঞা রাজকুমারী। বিদ্যুন্মালা বলিলেন, ঘরে আর তিষ্ঠাতে পারছি না,
চলো নিচে খোলা জায়গায় পেরিয়ে আসি। ভদ্রা উঠিয়া দাঁড়াইয়া বলিল, তাহলে প্রতিহারিণীদের বলি, আপনি সন্ধ্যা স্নান সেরে বেশ পরিবর্তন করুন। বিদ্যুন্মালা বলিলেন, না না, প্রতিহারিণীদের প্রয়োজন নেই, কেবল তুমি সঙ্গে থাকবে, ফিরে এসে বেশ পরিবর্তন করব। যে আজ্ঞা রাজকুমারী। ভদ্রাকে লইয়া বিদ্যুন্মালা নিচে নামিলেন। সোপানের প্রতিহারিণীরা একবার সপ্রশ্ন ভ্রু তুলিল। ভদ্রা দক্ষিণ হস্তের ঈষৎ ইঙ্গিত করিল। রাজকুমারীরা বন্দিনী নন, কেহ বাধা দিল না। প্রাঙ্গণে নামিয়া বিদ্যুন্মালা এদিক ওদিক দৃষ্টি নিক্ষেপ করিলেন। কেবল উত্তর দিকে পম্পাবতীর মন্দিরের পথ তাহার পরিচিত। তিনি বিপরীত দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, ওদিকে কি আছে? ভদ্রা বলিল, ওদিকে কমলা সরোবর। চলো। বিদ্যুন্মালা সেই দিকে চলিলেন। চলিতে চলিতে ভদ্রা বলিল, কমলা সরোবর এখান থেকে অনেকটা দূর, প্রায় অর্ধক্রোশ। অত দূর কি যেতে পারবেন রাজকুমারী? বিদ্যুন্মালা উত্তর দিলেন না। ইতস্তত দৃষ্টিপাত করিতে করিতে চলিলেন। কিন্তু তাহার মন অন্তর্নিহিত হইয়া রহিল। সন্ধ্যার সময় লোকজন বেশি নাই। যে দু চারটি পৌরজন সম্মুখে পড়িল, তাহার কলিঙ্গ কুমারীকে দেখিয়া সসম্ভ্রমে দূরে সরিয়া গেল। খানিক দূর গিয়া রাজকুমারী অনুভব করিলেন পথ কঙ্করময় হইয়াছে। অদূরে একটি নিচু পাহাড়। তিনি জিজ্ঞাসা করিলেন, ওটা কি? ভদ্রা বলিল, ওটা একটা পাহাড় রাজকুমারী, ওর মধ্যে একটা গুহা আছে। লোকে বলে সংকেত গুহা। ভদ্রার ঠোঁটের কোণে একটু চাপা হাসি দেখা দিল। সংকেত গুহার পরিচয় পুরস্ত্রীরা সকলেই জানে। রাজকুমারী গুহা সম্বন্ধে আর কোনো ঔৎসুক্য দেখাইলেন না। আরও কিছু দূর অগ্রসর হইয়া দেখিলেন কমলা সরোবর এখনো দূরে। তিনি ফিরিলেন। এই ভ্রমণের ফলে বিক্ষিপ্ত মন ঈষৎ শান্ত হইল। পরদিন সায়ংকালে বিদ্যুন্মালা ভদ্রাকে বলিলেন, আমি আজও একটু ঘুরে ফিরে আসি, তোমাকে সঙ্গে যেতে হবে না। ভদ্রার মুখে অব্যক্ত আপত্তি দেখিয়া বলিলেন, ভয় নেই, আমি হারিয়ে যাব না, পথ চিনে ফিরে আসতে পারব। ভদ্রা আর কিছু বলিতে পারিল না। বিদ্যুন্মালা নিচে নামিয়া কাল যেদিকে গিয়াছিলেন সেই দিকে চলিলেন। পরিচিত পথে চলাই ভালো। অপরিচিত পথ কিরূপ কণ্টকাকীর্ণ তাহার রাজকন্যা বুঝিতে আরম্ভ করিয়াছেন। আকাশে সূর্যাস্তের বর্ণলীলা শেষ হইয়াছে। চাঁদের কিরণ পরিস্ফুট হয় নাই। বিদ্যুন্মালা নিচু পাহাড়টা পাশে রাখিয়া কিছু দূর অগ্রসর হইয়া এই ফিরি ফিরি করিতেছেন। এমন সময় পিছন দিক হইতে কে বলিল, রাজকুমারী, আপনি এখানে? বিদ্যুন্মালা ফিরিয়া দাঁড়াইলেন। দেখিলেন গুহার দিক হইতে দ্রুত পদে আসিতেছে অর্জুন। তার মুখে বিস্ময় বিমূঢ় হাসি। অর্জুন বিদ্যুন্মালার সম্মুখে যুক্ত করে দাঁড়াইয়া বলিল, আপনি একা এত দূর এসেছেন? বিদ্যুন্মালা ক্ষণকাল তাহার মুখের পানে চাহিয়া রহিলে। তারপর কোনো কথা না বলিয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিলেন। উদ্বেগের সঞ্চিত বাষ্প অশ্রুর আকারে বাহির হইয়া আসিল। অর্জুন হতবুদ্ধি হইয়া গেল। নির্বাক সশঙ্ক মুখে বিদ্যুন্মালার পানে চাহিয়া রহিল। বিদ্যুন্মালা চোখ মুছিলেন না। গলদশ্রু নেত্রে ভাঙা ভাঙা গলায় বলিলেন, আগে রোজ সকালে আপনাকে দেখতাম, আজকাল দেখতে পাই না কেন?
অর্জুন হৃদয়ের মধ্যে একটা চমক অনুভব করিল। রাজকুমারী এ কি বলিতেছেন? কিন্তু না, ইহা সাধারণ কুশল প্রশ্ন মাত্র। অশ্রুজলেরও হয়তো একটা কারণ আছে। রমণীর অশ্রুপাতের কারণ কে কবে নির্ণয় করিতে পারিয়াছে? অর্জুন আত্মসংবরণ করিয়া বলিল, আমি এখন আর অতিথি ভবনে থাকি না। রাজা আমাকে কাজ দিয়েছেন। আমি আমার সঙ্গে বলরামের সঙ্গে গুহায় থাকি। বিদ্যুন্মালা এবার চোখ মুড়ছিলেন। ঘাড় ফিরাইয়া গুহার দিকে চাহিয়া বলিলেন, গুহায় থাকে? গুহায় থাকেন কেন? অর্জুন বলিল, তা জানি না, রাজার আদেশ। আপনি ভালো আছেন? বিদ্যুন্মালার অধরে একটু ম্লান হাসি খেলিয়া গেল। ভালো, হ্যাঁ, ভালোই আছি। আপনি তো লাঠি চড়ে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে। অর্জুন বিস্মিত হইয়া বলিল, আপনি জানলেন কি করে? ও, আমি বোধহয় আপনাকে লাঠি চড়ার কথা বলেছিলাম। হ্যাঁ, রাজা আমাকে দূত কার্যে পাঠিয়েছিলেন। কিছুক্ষণ দুজনে নীরব, যেন উভয়ের কথা ফুরাইয়া গিয়াছে। শেষে অর্জুন বলিল, সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। বিদ্যুন্মালা বলিলেন, না, আমি একা যেতে পার। কাল এই সময় আপনি এখানে থাকবেন, আমি আসব। বিদ্যুন্মালা চলিয়া গেলেন। যাইতে যাইতে কয়েকবার পিছু ফিরিয়া চাহিলেন। অর্জুন দাঁড়াইয়া রহিল। তারপর রাজকন্যা দৃষ্টি বহির্ভূত হইয়া গেলে অশান্ত শঙ্কিত মনে গুহায় ফিরিল। বিদ্যুন্মালার একটি রাত্রি ও একটি দিন দুঃসহ অস্থিরতার মধ্যে কাটিল। কিন্তু তিনি মন স্থির করিয়া লইয়াছেন। বায়ুতারীর হাল ভাঙা নৌকায় ইতস্তত ভাসিয়া বেড়াইলে কোনো ফল হইবে না। নৌকা ছাড়িয়া জলে ঝাঁপাইয়া পড়িয়া তীরের দিকে যাইতে হইবে। এবার অগাধ জল এবং তার মধ্যে সাঁতার। সন্ধ্যার কিছু পূর্বে বিদ্যুন্মালা গুহার অভিমুখে গেলেন। মণিবন্ধে একটি মল্লী ফুলের মালা জড়ানো। আর কান্নাকাটি নয়, প্রগলভ চটুলতা। অর্জুনের হৃদয় এখনো প্রেমহীন। নারীর তুনিরে যত বাণ আছে সমস্ত প্রয়োগ করিয়া অর্জুনের হৃদয় জয় করিয়া লইতে হইবে। অর্জুন অপেক্ষা করিতেছিল। যে পাষাণ স্তূপের পাশে দাঁড়াইয়া হুক্কবুক্কের প্রেতাত্মা দর্শন করিয়াছিল, সেই পাষাণ স্তূপের ঠেস দিয়া পথের দিকে চাহিয়াছিল। বিদ্যুন্মালা আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইলেন। অর্জুন খাড়া হইয়া দুই কর যুক্ত করিল। বিদ্যুন্মালা হাসিলেন। গোধূলির আলোকে এ হাসির বিদ্যুৎ দীপ্তি যেন অর্জুনের চোখে ধাঁধা লাগাইয়া দিল। সে দেখিতে পাইল না যে হাসির পিছনে অনেকখানি কান্না, অনেকখানি ভয় লাগিয়া আছে। রাজকন্যা বলিলেন, এদিকটা বেশ নিরিবিলি, তবু স্তম্ভের আড়ালে যাওয়াই ভালো। তিনি আগে আগে চলিলেন। অর্জুন নীরবে তাহার অনুগামী হইল। দুজনে স্তম্ভ পাষাণের অন্তরালে দাঁড়াইলেন। এখানে কারও চোখে পড়িবার আশঙ্কা নাই। বিদ্যুন্মালা অর্জুনের একটু কাছে সরিয়া আসিলেন। একটু ভঙ্গুর হাসিয়া বলিলেন, অর্জুন ভদ্র, আবার আপনার বিপদ উপস্থিত হয়েছে। বিদ্যুন্মালার মুখে এমন কিছু ছিল যাহা দেখিয়া অর্জুনের মুখ দুরু দুরু করিয়া উঠিল। সে ক্ষীণ কণ্ঠে বলিল, বিপদ? বিদ্যুন্মালা বলিলেন, হ্যাঁ, গুরুতর বিপদ। একবার যাকে নদী থেকে উদ্ধার করেছিলেন
রাজটাকে আবার উদ্ধার করতে হবে। অর্জুন মুড়ের ন্যায় পুনরাবৃত্ত করিল, উদ্ধার? বিদ্যুন্মালা অর্জুনের মুখ পর্যন্ত চক্ষু তুলিয়া আবার বক্ষ পর্যন্ত নত করিলেন। অস্ফুট কণ্ঠে বলিলেন, হ্যাঁ, উদ্ধার, আমাকে উদ্ধার করতে হবে। হ্যাঁ, এখনো বুঝতে পারছেন না? অসহায়ভাবে মাথা নাড়াইয়া অর্জুন বলিল, না, তবে বুঝিয়ে দিচ্ছি। বিদ্যুন্মালা মল্লিকাটি মণিবন্ধ হইতে পাকে পাকে খুলিয়া দুই হাতে ধরিলেন। তারপর অর্জুন কিছু বুঝিবার পূর্বে মল্লিকাটি তাহার গলায় পরাইয়া দিলেন। অর্জুন ক্ষণকাল স্তম্ভিত হইয়া রহিল। তারপর প্রায় চিৎকার করিয়া উঠিল, রাজকুমারী, এ কি করলেন? থরথর কম্পিত অথরে হাসিয়া আনিয়া বিদ্যুন্মালা বলিলেন, স্বয়ংবরা হলাম। তিনি একটি পাষাণ পট্টের উপর বসিলেন। প্রগল্ভতা তাহার প্রকৃতি সিদ্ধ নয়, তাই এইটুকু অভিনয় করিয়া তাহার দেহ মনের সমস্ত শক্তি নিঃশেষ হইয়া গিয়াছিল। অর্জুন আসিয়া তাহার পায়ের কাছে বসিলে, ব্যাকুল কণ্ঠে তাহার মুখের পানে চাহিয়া রহিল। অলক্ষিত আকাশে আলো মৃদু হইয়া আসিতেছে। অর্জুন মিনতির স্বরে বলিল, রাজকুমারী, আপনি ক্ষণিক বিভ্রমে ভুল করে ফেলেছেন। আপনার মালা ফিরিয়ে নিন। আমি প্রাণান্তেও কাউকে কিচ্ছু বলবো না। বিদ্যুন্মালা আকাশের পানে চাহিলেন, মাথা নাড়িয়া বললেন, আর তা হয় না। কিন্তু আজ আমি যাই, অন্ধকার হয়ে গেছে, কাল আবার আসব। কাল কিন্তু আর তোমাকে আপনি বলতে পারবো না, তুমিও আমাকে তুমি বলবে। ছায়ার ন্যায় বিদ্যুন্মালা অন্তর্হিতা হইলেন। অর্জুন গুহায় ফিরিল। মঞ্জিরা এখনো খাদ্য লইয়া আসি নাই। বলরাম প্রদীপ জ্বালিয়া মৃদঙ্গ লইয়া বসিয়াছে, আপন মনে গান ধরিয়াছে। অর্জুন গলা হইতে মালা খুলিয়া হাতে ঝুলাইয়া লইয়াছিল। বলরাম মালা দেখিয়া গান থামাইল, বলিল, মালা কোথায় পেলে? পান সুপারি বাজারে গিয়েছিলে নাকি? অর্জুন একটু স্থির থাকিয়া বলিল, না, এটি মেয়ে দিয়েছে। বলরাম উচ্চ হাস্য করিয়া উঠিল, আরে বাহ, তুমিও একটি মেয়ে জুটিয়ে ফেলেছ। বেশ বেশ, তা মেয়েটি কে? রাজপুরীর পুরঞ্জি নিশ্চয়। অর্জুন বলিল, হ্যাঁ, রাজপুরীর পুরঞ্জি, কিন্তু নাম বলতে নিষেধ আছে। এই সময় নৈশহারের পাত্র মাথায় লইয়া মঞ্জিরা উপস্থিত হইল। মালার প্রসঙ্গ স্থগিত রইল। সে রাত্রে অর্জুন শয্যায় শয়ন করিয়া অনেকক্ষণ জাগিয়া রহিল। গভীর দুঃখ ও বিজয়োল্লাস একসঙ্গে অনুভব করা সকলের ভাগ্যে ঘটে না। এরূপ অভাবনীয় ব্যাপার তার জীবনে কেন ঘটিল? বিদ্যুন্মালাকে সে দেখিয়াছে শ্রদ্ধার চোখে, সম্ভ্রমের চোখে, কিন্তু তিনি মনে মনে তাহাকে কামনা করিয়াছেন। তিনি রাজকন্যা, রাজার বাগদত্তা, বধূ। অর্জুন অতি সামান্য মানুষ, কি করিয়া ইহা সম্ভব হইল? তারপর এখন কি হইবে? ইহার পরিণাম কোথায়? সে যেভাবে বলরাম মঞ্জিরাকে ভালোবাসে, সেভাবে অর্জুন বিদ্যুন্মালাকে ভালোবাসে না। সম্ভ্রম ও পদমর্যাদায় বিপুল ব্যবধান তাহাদের মাঝখানে। তাহাদের মধ্যে যে কোনো প্রকার ঘনিষ্ঠ সম্বন্ধ ঘটিতে পারে, ইহা তাহার কল্পনারও অতীত। উপরন্তু সে রাজার ভৃত্য। রাজার বাগদত্তা বধূর প্রতি
দৃষ্টিপাত করবে কোন স্পর্ধায়? উত্তপ্ত মস্তিষ্কের অসংযত দিগ্ভ্রান্ত চিন্তা নিষ্পন্ন হইয়ার পূর্বেই অর্জুন ঘুমাইয়া পড়িয়াছিলে। ঘুম ভাঙিল শেষ রাত্রে। মল্লিমালার ম্রিয়মান গন্ধ তাহার ঘুম ভাঙাইয়া দিল। মালাটি তাহার বুকের কাছে ছিল। সে তাহা মুষ্টিতে লইয়া একবার সজোরে পেষণ করিল, তারপর দূরে সরাইয়া রাখিল, যাতে ওই গন্ধ নাকে না আসে। কিন্তু ঘুম আর আসিল না। মস্তিষ্কের মধ্যে চিন্তা ঊর্ণনাভ জাল বুনিতে আরম্ভ করিল। সেদিন সন্ধ্যাকালে পাথরের আড়ালে অর্জুন আর বিদ্যুন্মালার নিম্নরূপ কথোপকথন হইল। অর্জুন বলিল, তুমি রাজকন্যা, আমি সামান্য মানুষ। বিদ্যুন্মালা বলিলেন, তুমি সামান্য মানুষ নও, তুমি যদুকুলোদ্ভব, ভগবান শ্রীকৃষ্ণ তোমার পূর্বপুরুষ। বিদ্যুন্মালা বেদীর মতো একটি প্রস্তর খণ্ডে রাজেন্দ্রাণীর ন্যায় বসিয়াছেন। অর্জুন তাহার সম্মুখে সমতল ভূমিতে পিছনে পা মুড়িয়া উপবিষ্ট। বিদ্যুন্মালার চক্ষু অর্জুনের মুখের উপর নিশ্চলভাবে নিবন্ধ। তিনি যেন জীবন বাজি রাখিয়া পাশা খেলিতেছেন। অর্জুনের দৃষ্টি পিঞ্জরাবদ্ধ পাখির মতো এদিক ওদিক ছটফট করিয়া ফিরিতেছে। অর্জুন বলিল, তুমি মহারাজ দেবরায়ের বাগদত্তা। বিদ্যুন্মালা বলিলি, আমি কাউকে বাগদান করিনি। রাজায় রাজায় রাজনৈতিক চুক্তি হয়েছে, আমি তার দ্বারা কেন আবদ্ধ হব? তোমার পিতা তোমাকে দান করেছেন। আমি কি পিতার তৈজস? আমার কি স্বতন্ত্র সত্তা নেই? শাস্ত্রে বলে স্ত্রী জাতি কখনো স্বাতন্ত্র পায় না। অশাস্ত্র আমি মানি না। আমার হৃদয়, আমি যাকে ইচ্ছা দান করব। তুমি অপাত্রে দান করেছ, ও কথা আগে হয়ে গেছে। তুমি অপাত্র নও। অর্জুন কিছুক্ষণ নত মুখে রহিল, তারপর মুখ তুলিয়া বলিল, আমার দিক থেকে কথাটা চিন্তা করে দেখেছ? বিদ্যুন্মালার মুখে আষাঢ়ের মেঘ নামিয়া আসিল। চক্ষু বর্ষণ শঙ্কিত হইল। তিনি বিদীর্ণ কণ্ঠে বলিলেন, তুমি কি আমাকে চাও না? অর্জুন ক্লান্ত মস্তক বিদ্যুন্মালার জানুর উপর রাখিল আর বলিল, চাওয়া না চাওয়ার অবস্থা পার হয়ে গেছে। 3 দিন আগে আমি সজ্জন ছিলাম, আজ আমি কৃতঘ্ন, বিশ্বাসঘাতক। রাজা আমাকে ভালোবাসেন, আমাকে পরম বিশ্বাসের কাজ দিয়েছেন, আর আমি প্রতি মুহূর্তে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি। তুমি আমার একই সর্বনাশ করলে। বিদ্যুন্মালার মুখের মেঘ কাটিয়া গিয়া ভাস্বর আনন্দ ফুটিয়া উঠিল। বিজয়িনীর আনন্দ। তিনি অর্জুনের মাথায় হাত রাখিয়া কোমল স্বরে বলিলেন, কেন তুমি নিচে কষ্ট পাচ্ছ? রাজা হৃদয়বান লোক, তিনি তোমার স্নেহ করেন, সবই সত্য, কিন্তু তার অনেক ভৃত্য পরিচয় আছে। তুমি না থাকলে তার চলবে, এবং তিনি না থাকলেও তোমার চলবে। তুমি এ দেশের অধিবাসী নও। তুমি রাজার কাজ ছেড়ে দাও। চলো, আমরা চুপি চুপি এ দেশ ছেড়ে পালিয়ে যাই। অর্জুন চমকিয়া মুখ তুলিল, বিভ্রান্ত চক্ষে চাহিয়া বলিল, এ দেশ ছেড়ে চলে যাব? এই অমরাবতী ছেড়ে পালিয়ে যাব? কোথায় যাব? ম্লেচ্ছের দেশে? না, আমি পারব না। সে উঠিয়া দাঁড়াইল। বিদ্যুন্মালাও সঙ্গে সঙ্গে উঠিয়া তাহার হাত ধরিলেন। তিনি কিছু বলিবার উপক্রম করিয়াছেন। এমন সময় প্রস্তরস্তম্ভের আড়াল হইতে শব্দ শুনিয়া
থমকিয়া গেলেন। অর্জুন শরীর শক্ত করিয়া দাঁড়াইয়া রহিল। শব্দটা আর কিছু নয়, মঞ্জিরা আপন মনে গানের কলি গুঞ্জরণ করিতে করিতে খাবার লইয়া গুহার দিকে যাইতেছে। দুইজনে রুদ্ধশ্বাসে দাঁড়াইয়া রহিলেন। মঞ্জিরা তাহাদের দেখিতে পাইল না। তাহার গানের গুঞ্জন দূরে মিলাইয়া গেল। বিদ্যুৎমালা অর্জুনের কানে অধর স্পর্শ করিয়া চুপি চুপি বলিলেন, আজ যাই, কাল আবার আসব। তিনি জ্যোৎস্না কোহেলির মধ্যে অদৃশ্য হইয়া গেলেন। অর্জুন হর্ষ বিষাদ ভরা অন্তরে গুহায় ফিরিতে ফিরিতে মনে মনে প্রতিজ্ঞা করিল, কাল আর সে বিদ্যুৎমালার সঙ্গে দেখা করিতে আসিবে না। কিন্তু প্রতিজ্ঞা রহিল না। পরদিন সে যথাকালে যথাস্থানে আবার উপস্থিত হইল। যৌবন ও বিবেক বুদ্ধির দড়ি টানাটানি চলিতে লাগিল। এইভাবে কয়েকদিন কাটিল, কিন্তু সমস্যার নিষ্পত্তি হইল না। মহারাজ দেবরায় সৈন্য পরিদর্শনে যাত্রা করিয়াছিলেন কৃষ্ণপক্ষের দশমী তিথিতে। শুক্লপক্ষের নবমী তিথিতে অগ্রদূত আসিয়া সংবাদ দিল, আগামীকাল পূর্বাহ্নে মহারাজ রাজধানীতে প্রত্যাবর্তন করিবেন। রাজপুরী এই এক পক্ষকাল যেন ঝিমাইয়া পড়িয়াছিল, আবার চন্মনে হইয়া উঠিল। মণিকঙ্কনার হৃদয় আনন্দের হিন্দোলায় দুলিতেছে। কাল মহারাজ আসিবেন, কতদিন পরে তাহার দর্শন পাইব। প্রতীক্ষার উত্তেজনায় সে আত্মহারা। দিন কাটে তো রাত কাটে না। বিদ্যুৎমালার মানসিক অবস্থা সহজেই অনুমেয়। রাজার অনুপস্থিতি কালে তিনি প্রবল হৃদয়বৃত্তির স্রোতে অবাধে ভাসিয়া চলিয়াছিলেন। বাধাবিঘ্নগুলি ক্ষুদ্র হইয়া গিয়াছিল, এখন বাধাবিঘ্নগুলি পর্বত সমান উচ্চ হইয়া দাঁড়াইয়াছিল। ভয় তাহার বুক শুকাইয়া গেল। তাহার সংকল্প তিল মাত্র বিচলিত হইল না। কিন্তু সংকল্প সিদ্ধির সম্ভাবনা কঠিন নৈরাশ্যের আঘাতে ভূমিষ্যাৎ হই। কি হইবে? অর্জুন পলায়ন করিতে অসম্মত। তবে কি মৃত্যুভিন্ন এ সংকট হইতে উদ্ধারের অন্য পথ নাই? বিদ্যুৎমালা উপাধানে মুখ গুজিয়া নীরবে কাঁদিলেন। চোখে জলে উপাধান সিক্ত হইল, কিন্তু অন্ধকারে পথের দিশা মিলিল না। অর্জুনের অবস্থা বিদ্যুৎমালার অনুরূপ হইলেও তাহার মানে অনেকখানি আত্মগ্লানি মিশ্রিত আছে। বিদ্যুৎমালাকে সে ইচ্ছার বিরুদ্ধে ভালোবাসিয়াছে, কিন্তু সমস্ত প্রাণ উৎসর্গ করিয়া ভালোবাসিয়াছে। মনের মধ্যে এমন নিবিড় প্রেমের অনুভূতি পূর্বে তাহার অজ্ঞাত ছিল। কিন্তু প্রেম যতই গভীর হোক, তাহার দ্বারা অপরাধবোধ তো দূর করা যায় না। প্রেম যখন সমস্ত হৃদয় অধিকার করিয়াছে, তখনও মস্তিষ্কের মধ্যে চিন্তার ক্রিয়া চলিয়াছে। আমি রাজার সহিত কৃতজ্ঞতা করিয়াছি, যিনি আমার অন্নদাতা, যিনি আমার প্রভু, তাহার সহিত বিশ্বাসঘাতকতা করিয়াছি। কেন বিদ্যুৎমালার প্রেম প্রথমেই প্রত্যাখ্যান করি নাই? কেন বারবার তাহার সহিত সাক্ষাৎ করিয়াছি? এখন কি হইবে? রাজার সম্মুখে গিয়ে দাঁড়াইব কেমন করিয়া? তাহার চোখে চোখ রাখিয়া চাহিব কোন সাহসে? তিনি যদি মুখ দেখিয়া মনের কথা বুঝিতে পারেন। এ কথা কাহাকেও বলিবার নয়। বলরামকেও সে মুখ ফুটিয়া কিচ্ছু বলিতে পারে নাই।
বলরাম তাহার চিত্তবিক্ষোভ লক্ষ্য করিয়াছে, মাঝে মাঝে প্রশ্নও করিয়াছে, কিন্তু উত্তর পায় নাই। সে ভাবিয়াছে অর্জুনের হৃদয় এখনো পিতৃশোকে মূর্ছমান। এদিকের এই অবস্থা। ওদিকে কুমার কম্পন রাজার আশু প্রত্যাবর্তনের সংবাদ পাইয়া সর্বাঙ্গে উত্তেজনায় শিহরণ অনুভব করিলেন। সময়ে উপস্থিত, আর বিলম্ব নয়। এবার গৃহপ্রবেশের নিমন্ত্রণ পাঠাইতে হইবে। যাহারা রাজার বিশ্বাসী প্রিয় পাত্র, কেবলমাত্র সেই সব মন্ত্রী সভাসদকেই নিমন্ত্রণ করিতে হইবে। তারপর সকলে একত্রিত হইলে রাজার সঙ্গে সকলকে একসঙ্গে নির্মূল করিতে হইবে। কবে নিমন্ত্রণ করিলে ভালো হয়? কাল রাজা ফিরিবেন, হয়তো ক্লান্ত দেহে নিমন্ত্রণ রক্ষা করিতে পারিবেন না। সুতরাং পরশুই শুভ দিন। কুমার কম্পন বাছা বাছা রাজপুরুষদের নিমন্ত্রণ পাঠাইলেন এবং নবনির্মিত গৃহে অতিথি সৎকারের আয়োজন করিতে লাগিলেন। পিতা বীর বিজয়ের কথাও কম্পন ভুলিলেন না। বুড়া তাহাকে দুচক্ষে দেখিতে পারেন না, তাহার সদ্গতি করিতে হইবে। পরদিন মধ্যাহ্নের পর 2 দণ্ড পূর্বে মহারাজ দেবরায়ের ডঙ্কা বাজাইয়া সদল বলে পুরীতে ফিরিয়া আসিলেন। সভাগৃহের বহিঃপ্রাঙ্গণে বৃহৎ জনতা অপেক্ষা করিতেছিল। তন্মধ্যে 2 জন প্রধান, কুমার কম্পন এবং ধননায়ক লক্ষণ। 700 পুরপ্রহরিণী শঙ্খ বাজাইয়া তুমুল নির্ঘোষে রাজার সম্বর্ধনা করিল। রাজা অশ্ব হইতে অবতরণ করিতেই কুমার কম্পন ছুটিয়া আসিয়া তাহার জানু স্পর্শ করিয়া প্রণাম করিলেন। বলিলেন, আর্য, আপনি ছিলেন না। রাজপুরী অন্ধকার ছিল। আজ এক পক্ষ পরে আবার সূর্যোদয় হল। কুমার কম্পন অতিশয় মিষ্টভাষী, কিন্তু তাহার মুখেও কথাগুলি চাটুবাক্যের মতো শুনাইল। রাজা একটু হাসিলেন, ভ্রাতার স্কন্ধে হাত রাখিয়া বলিলেন, তোমার সংবাদ শুভ। গৃহপ্রবেশের আর কত বিলম্ব? কম্পন বলিলেন, গৃহপ্রস্তুত। কেবল আপনার জন্য গৃহপ্রবেশ স্থগিত রেখেছি। কাল সন্ধ্যার সময় আপনাকে আমার নতুন গৃহে পদার্পণ করতে হবে আর্য। কাল আমার গৃহপ্রবেশের শুভ মুহূর্ত স্থির হয়েছে। রাজা বলিলেন, তোমার নতুন গৃহে অবশ্য পদার্পণ করব। ধন্য। কম্পন আর দাঁড়াইলেন না। বেশি কথা বলিলে পাছে মনোগত অভিপ্রায় প্রকাশ হইয়া পড়ে, তাই তাড়াতাড়ি প্রস্থান করিলেন। রাজা তখন মন্ত্রী, উপমন্ত্রী, সভাসদ, বিদেশীয় রাষ্ট্রদূত প্রভৃতি সমবেত প্রধানদের দিকে ফিরিলেন। প্রত্যেকে মিষ্ট সম্ভাষণ করিয়া কিছু সংবাদের আদান প্রদান করিয়া বিরাম ভবনে প্রবেশ করিলেন। ইতিমধ্যে পিঙ্গলা আসিয়া দ্বিতলের বিশ্রাম কক্ষের তত্ত্বাবধান করিয়াছিল। পাচকেরা রান্না চড়াইয়াছিল। রাজা স্নান করিলেন, তারপর ধীরে সুস্থে আহারে বসিলেন। আহার শেষ হইতে বেলা দ্বিপ্রহর অতীত হইয়া গেল। রাজা পালঙ্কে অঙ্গ প্রসারিত করিলেন। পিঙ্গলা ভূমিতলে বসিয়া পান সাজিতে প্রস্তুত হইল। রাজা অলস কণ্ঠে প্রশ্ন করিলেন, কলিঙ্গ রাজকুমারীদের সংবাদ নিয়েছ? পিঙ্গলা বলিলেন, তাহারা খুশলে আছেন আর্য। এই সময় নব জলধারে বিজুড়ি রেখার ন্যায় মণিকঙ্কনা কক্ষে প্রবেশ করিল। ছায়াচ্ছন্ন কক্ষটি তাহার রূপের প্রভায় প্রভাময় হইয়া উঠিল। তাহাকে দেখিয়া মহারাজ সহাস্য মুখে শয্যায় উঠিয়া বসিবার উপক্রম করিলেন। মণিকঙ্কনা তাহাকে প্রণাম করিয়া বলিলেন, উঠিবেন না মহারাজ, আপনি বিশ্রাম করুন।
পিঙ্গলা, তুমি ওঠো, আজ আমি মহারাজকে পান সেজে দেব। পিঙ্গলা হাসি মুখে সরিয়া গেল। মণিকঙ্কনা তাহার স্থানে বসিয়া পান সাজিতে লাগিল। রাজা পাশ ফিরিয়া অর্ধশয়নভাবে তাহার তাম্বুল রচনা দেখিতে লাগিলেন। পিঙ্গলা স্মিত মুখে বলিল, ধন্য রাজকুমারী, পান সাজতেও জানেন? মণিকঙ্কনা পর্ণপত্রে খদির লেপন করিতে করিতে বলিল, কেন জানব না, কতবার মাতাদের পান সেজে দিয়েছি। কলিঙ্গ দেশে পানের খুব প্রচলন, তবে উপকরণে বিশেষ আছে। পানের সঙ্গে গুয়া, খদির, কর্পূর, দারুচিনি তো থাকেই। চুয়া, কেয়া খদির, নরঙ্গ ফুলের ত্বক, কেশর প্রভৃতিও থাকে। এই নিন মহারাজ। মণিকঙ্কনা উঠিয়া পানের তবক রাজার সম্মুখে ধরিল। তিনি সেটি মুখে দিয়া কিছুক্ষণ চিবাইলেন, তারপর বলিলেন, চমৎকার পান। তুমি এত ভালো পান সাজাতে পারো জানলে আগেই তোমার স্মরণ নিতাম। কাল থেকে তুমি নিত্য দ্বিপ্রহরে এসে আমার পান সেজে দেবে। মণিকঙ্কনা কৃতার্থ হইয়া বলিল, তাই দেব মহারাজ। আমাদের সঙ্গে কিছু কলিঙ্গ দেশীয় পানের উপকরণ আছে, তাই দিয়ে পান সেজে দেব। সে আবার পানের বাটা লইয়া বসিতে যাইতেছিল। এমন সময় নিঃশব্দ পদে ধর্নায়ক লক্ষণ মল্ল প্রবেশ করিলেন। মণিকঙ্কনা বলিল, ও মা, মন্ত্রীমশাই এলেন, এবার বুঝি রাজকার্য হবে? আমি তাহলে যাই। রাজার প্রতি দীর্ঘ বিলম্বিত দৃষ্টি সম্পাত করিয়া সে নিষ্ক্রান্ত হইল। মন্ত্রী পালঙ্কের শিয়রের দিকে ভূমিতলে বসিলেন। পিঙ্গলা তাম্বুল কড়ঙ্ক তাহার দিকে আগাইয়া দিয়া ঘর হইতে চলিয়া গেল। রাজার সঙ্গে ভ্রমণ করিয়া ফিরিবার পর সে এখনো পলকের জন্য বিশ্রাম পায় নাই। রাজা ও মন্ত্রীর মধ্যে বাক্যালাপ আরম্ভ হইল। মন্ত্রী মহাশয়ের নিবেদন করিবার বিশেষ কিছু ছিল না। তিনি সংক্ষেপে রাজ্য সম্বন্ধীয় বক্তব্য শেষ করিয়া বলিলেন, একটা সংবাদ আছে, হুক্কুবুক্কুর প্রেতাত্মা দেখা দিয়েছে। রাজা শয্যায় উঠিয়া বসিলেন। হুক্কুবুক্কু দেখা দিয়েছেন? কে দেখেছে? মন্ত্রী বলিল, অর্জুন ও বলরামের গুহা পাহারা দেবার জন্য যাদের নিয়োগ করেছিলাম তাদের মধ্যে একজন দেখেছে। অর্জুন ও বলরামও দেখেছে। মহারাজ কর্ণের মণিকুণ্ডল অঙ্গুলিতে ধরিয়া একটু নাড়াচাড়া করিলেন। অনেকদিন পরে হুক্কুবুক্কু দেখা দিলেন। সে আহমেদ শাহ সুলতান হয়ে যখন বিজয়নগর আক্রমণ করেছিল তার আগে দেখা দিয়েছিলেন। আশঙ্ক হয় দারুণ বিপদ আসন্ন, কিন্তু কোন দিক থেকে আসবে ঠিক বুঝতে পারছি না। মন্ত্রী জিজ্ঞাসা করিলেন, সীমান্তের অবস্থা কেমন দেখলেন? রাজা বলিলেন, শত্রুর তৎপরতার কোনো চিহ্ন পেলাম না। আমার সীমান্তরক্ষী সেনাদল একটু ঝিমিয়ে পড়েছিল, আমাকে দেখে আবার চাঙ্গা হয়ে উঠেছে। মন্ত্রী কিছুক্ষণ কুচকুচ করিয়া সুপারি কাটিলেন, তারপর নিজের জন্য পান সাজিতে সাজিতে বলিলেন, কুমার কম্পন গৃহপ্রবেশ উপলক্ষে বাছা বাছা কয়েকজন সদস্যকে নিমন্ত্রণ করেছেন। আমিও নিমন্ত্রিত হয়েছি, কিন্তু আমার ভালো লাগছে না। কি ভালো লাগছে না? এই নিমন্ত্রণের ভাবভঙ্গি। সন্দেহ হচ্ছে কুমার কম্পনের কোনো প্রচ্ছন্ন অভিসন্ধি আছে। সে দ্বাদশ ব্যক্তিকে নিমন্ত্রণ করেছেন, তাদের কারোর সঙ্গে তার ঘনিষ্ঠ হৃদ্যতা নেই।
কিন্তু প্রচ্ছন্ন অভিসন্ধি কি থাকতে পারে তা জানি না। মহারাজ, আপনিও নিমন্ত্রিত। আমার মনে হয় আপনার না যাওয়াই ভালো। রাজার ললাট মেঘাচ্ছন্ন হইল। তিনি ক্ষণকাল নীরব থাকিয়া বলিলেন, কম্পর আমাকে ভালোবাসে, সে আমার অনিষ্ট করবার চেষ্টা করবে আমি ভাবতেও পারি না। তাছাড়া আমার অনিষ্ট করবার ক্ষমতা তার নেই। আপনিও তো নিমন্ত্রিত হয়েছেন, আপনি কি যাবেন না? মন্ত্রী মুখে পান দিয়ে বলিলেন, না মহারাজ, আমি যাব না। হুকুবুক্কু দেখা দিয়েছেন, এ সময় আমাদের সকলেরই সতর্ক থাকা প্রয়োজন। এ প্রসঙ্গ সমাপ্ত হইবার পূর্বেই দ্বাররক্ষিণী আসিয়া জানাইল, অর্জুন বর্মা ও বলরাম রাজার সাক্ষাৎ প্রার্থী। রাজার অনুমতি পাইয়া দুইজনে আসিয়া পালঙ্কের পদপ্রান্তে বসিল। অর্জুন রাজার মুখের দিকে একবার চক্ষু তুলিয়াই চক্ষু নত করিল। বলরাম যুক্ত করে বলিল, আর্য, কামান তৈরি হয়েছে, সঙ্গে এনেছিলাম, প্রহরিণীর কাছে গচ্ছিত আছে। রাজা প্রহরিণীকে ডাকিয়া কামান আনিতে বলিলেন। কামান আসিলে প্রহরিণীকে বলিলেন, বলরাম বা অর্জুন যদি অস্ত্রশস্ত্র নিয়ে আমার কাছে আসতে চায় তাহলে তাদের বাধা দিও না। প্রহরিণী প্রস্থান করিলে বলরাম উঠিয়া কামান রাজার হাতে দিল। এক হস্ত পরিমাণ যন্ত্রটি দেখিতে অনেকটা বক যন্ত্রের মতো। রাজা সেটিকে উত্তম রূপে পরীক্ষা করিয়া মন্ত্রীর হাতে দিলেন। বলিলেন, যন্ত্রের প্রক্রিয়া বুঝেছি, যন্ত্র চালিয়ে দেখেছ? বলরাম বলিল, আগে দেখেছি, ঠিক চলে। অর্জুন আর আমি একদিন বনের মধ্যে গিয়ে পরীক্ষা করে দেখেছি, 50 হাত দূর পর্যন্ত প্রাণঘাতী লক্ষ্য ভেদ করতে পারে। রাজা বলিলেন, ভালো, আমিও পরীক্ষা করে দেখতে চাই। কাল প্রত্যুষে তোমরা আসবে, দক্ষিণের জঙ্গলে পরীক্ষা হবে। পরীক্ষার জন্য কি কি বস্তু প্রয়োজন? বলরাম বলিল, বেশি কিছু নয় আর্য, গোটা 3 মাটির কলসি হলেই চলবে। বাকি যা কিছু গুলি বারুদ, কার্পাস বস্ত্র, নারকেল রজ্জু আমি নিয়ে আসব। রাজা প্রশ্ন করলেন, লৌহনালিকা প্রস্তুতের কৌশল প্রকাশ করতে চাও না? বলরাম আবার যুক্তকানী হইল, মহারাজ, এটি আমার নিজস্ব গুপ্তবিদ্যা, যদি উপযুক্ত শিষ্য পাই তাকে শেখাব। ভালো, তুমি একাই লঘু কামান কত তৈয়ার করতে পারো? মাসে 3টা তৈয়ার করতে পারব। রাজা ঈষৎ চিন্তা করিয়া বলিলেন, তবে তোমার গুপ্তবিদ্যা গুপ্তই থাক, অন্তত সুপক্ষে শত্রুপক্ষ জানতে পারবে না। পরদিন উষাকালে রাজা বলরাম ও অর্জুনকে সঙ্গে লইয়া দক্ষিণের জঙ্গলে উপস্থিত হইলেন। জঙ্গল নামমাত্র, রৌদ্র দগ্ধ শুষ্ক গাছপালার ফাঁকে শিলার কীর্ণ অসম ভূমি। 3টি মৃৎ কলস পাশাপাশি বসাইয়া বলরাম কলস হইতে 50 হাত দূরে সরিয়া আসিয়া লক্ষ্যভেদের জন্য প্রস্তুত হইল। প্রথমে সে কামানটির নলের মুখ দিয়া অর্ধমুষ্টি বারুদ প্রবিষ্ট করাইয়া দিয়া ক্ষুদ্র একখণ্ড কার্পাস নলের মুখে ঠাসিয়া দিল। কামালের পশ্চাৎভাগে সূক্ষ্ম ছিদ্রপথে একটু বারুদের গুঁড়া দেখা দিল। তখন সে নলের মুখে মোটরের মতো কয়েকটি লৌহ গুটিকা প্রবিষ্ট করাইয়া আবার কার্পাসখণ্ড দিয়া মুখ বন্ধ করিল। বলিল, মহারাজ, কামান তৈরি, এখন আগুন দিলেই গুলি বেরুবে। রাজা বলিলেন, আগুন দাও। বলরাম একটি অগ্নিমুখ নারকেল রজ্জু সঙ্গে আনিয়াছিল। সে কলসির দিকে লক্ষ্য স্থির করিয়া
কামানের পিছন দিকে অগ্নি স্পর্শ করিল। অগ্নি সশব্দে কামান হইতে গুলি বাহির হইয়া 50 হাত দূরের 3টি কলস চূর্ণ করিয়া দিল। রাজা সহর্ষে বলরামের স্কন্ধে হাত রাখিয়া বলিলেন, ধন্য, আজ থেকে অর্জুনের মতো তুমিও আমার ভৃত্য। এই লঘু কামান আমি নিলাম। সন্ধ্যার পর কুমার পম্পনের নূতন প্রাসাদ দীপমালায় সজ্জিত হইয়াছিল। প্রাসাদের তোরণ শীর্ষে একদল বাদ্যকর মধুর বাদ্যধ্বনি করিতেছিলেন। গৃহপ্রবেশের শুভ মুহূর্ত সমাগত। প্রাসাদে এখনো পুরস্ত্রীগণের শুভাগমন হয় নাই। কেবল কয়েকজন স্বর্ণামার্কা ভৃত্য আছে, আর আছে স্বয়ং কুমার কম্পন। অতিথিরা একে একে আসিতে লাগিলেন। তাহারা সংখ্যায় বেশি নয়, মাত্র 12 জন। কুমার কম্পন পরম সমাদরের সহিত সকলকে গোষ্ঠাগারে বসাইলেন। তাহার মুখের অম্লান হাসির উপর মনের আরক্ত ছায়া পড়িল না। 12 জন সমবেত হইলে কুমার কম্পন বলিলেন, আমি মানস করেছি আমার গৃহের প্রত্যেকটি কক্ষে একটি করে অতিথিকে ভোজন করাবো। তাহলে আমার সমস্ত গৃহ পবিত্র হবে। অতিথিরা হর্ষ জ্ঞাপন করিলেন। কুমার কম্পন একজনকে লক্ষ্য করিয়া বলিলেন, জীবুদ্বাহন ভদ্র, আপনি বয়োজ্যেষ্ঠ, আপনি আগে বসুন। বয়োজ্যেষ্ঠ জীবুদ্বাহন ভদ্র গাত্রোত্থান করিয়া কুমার কম্পনের অনুসরণ করিলেন। বাকি সকলে বসিয়া নিজ নিজ বয়সের তুলনামূলক আলোচনা করিতে লাগিলেন। কুমার কম্পন অতিথিকে একটি কক্ষে লইয়া গেলেন। বহুদীপের আলোকে কক্ষটি প্রভান্বিত। শঙ্খশুভ্র কুট্টিমের উপর শ্বেতপ্রস্তরের পিঠিকা। পিঠিকার সম্মুখে নানাবিধ অন্ন ব্যঞ্জন পরিপূর্ণ থালি। 2 জন ভৃত্য অদূরে দাঁড়াইয়া আছে। একজনের হাতে ভৃঙ্গার ও পানপাত্র, অন্যজন ভৃত্য চামল লইয়া অপেক্ষা করিতেছে। কুমার কম্পন অতিথিকে বলিলেন, আসন গ্রহণ করুন ভদ্র। ভদ্র পিঠিকায় উপস্থিত হইলেন। কুমার কম্পন বলিলেন, অগ্রে ফলাম্বর রস পান করুন ভদ্র। ভৃত্য পান পাত্রে পানীয় ঢালিয়া ভদ্রের হাতে দিল। ভদ্র পান পাত্র মুখে দিয়া এক নিঃশ্বাসে পান করিলেন। পাত্র ভৃত্যের হাতে প্রত্যর্পণ করিয়া তিনি ক্ষণকাল স্থির হইয়া রহিলেন। তারপর ধীরে ধীরে পাশের দিকে ঢলিয়া পড়িলেন। কুমার কম্পন অপলক নেত্রে অতিথিকে নিরীক্ষণ করিতেছিলেন। তাহার মুখে চকিত হাসি ফুটিল। অভ্যর্থ বিষ, বিষ বৈদ্য যাহা বলিয়াছিল তাহা মিথ্যা নয়। তিনি ভৃত্যদের ইঙ্গিত করিলেন। ভৃত্যেরা অতিথির মৃতদেহ ধরাধরি করিয়া পিছনের দ্বার দিয়া প্রস্থান করিল। কুমার কম্পনের মস্তকে ধীরে ধীরে হত্যার মাদকতা চড়িতেছে। চোখের ঈষৎ দৃষ্টি অরুণাভ হইয়াছে। তিনি অন্য অতিথিদের কাছে ফিরিয়া গেলেন। মধুর হাসিয়া বলিলেন, ভদ্র কুমারাপ্পা, এবার আপনি আসুন। কুমারাপ্পা মহাশয় সানন্দে গাত্রোত্থান করিলেন। এইভাবে কুমার কম্পন একটির পর একটি করিয়া 12টি অতিথির সৎকার করিলেন। এই কার্য সমাপ্ত করিতে এক দণ্ড সময়ও লাগিল না। কুমার কম্পনের মাথায় রক্তের নেশা পাক খাইতেছে। তিনি চারিদিক রক্তবর্ণ দেখিতেছেন। সমস্ত দেহ থাকিয়া থাকিয়া অসহ্য অধীরতায় ছটফট করিয়া উঠিতেছে। রাজা এখনো আসিতেছেন না কেন? তবে কি আসবে না? যদি না আসে, গৃহে ভৃত্যেরা ছাড়া
অন্য কেউ নাই, অন্য কেহ আসিবেও না। যাহারা আসিয়াছিল তারা নিঃশেষিত হইয়াছে, বাকি শুধু রাজা। রাজা যদি কিছু সন্দেহ করিয়া থাকে, সে আসিবে না। লক্ষণ মল্লবও আসে নাই। হয়তো লক্ষণ মল্লবী রাজাকে সতর্ক করিয়া দিয়াছে। কুমার কম্পনের মাথায় রক্তস্রোত তোড়বার করিতেছিল। অধিক সূক্ষ্ম চিন্তা করিবার শক্তি তাহার ছিল না। রাজা যদি না আসে, আমি তাহার কাছে যাইব। সে এই সময় একাকী বিরাম কক্ষে থাকে। যদি বা লক্ষণ মল্লব সঙ্গে থাকে, তবে একসঙ্গে দুজনকেই বধ করিব। ভৃত্যদের সাবধান করিয়া দিয়া কুমার কম্পন একটি ক্ষুদ্র ছুরিকা কটিবস্ত্রে বাঁধিয়া লইলে, তারপর গৃহ হইতে বাহির হইলে। তোরণ শীর্ষে মধুর বাদ্যধ্বনি চলিতে লাগিল। তোরণের বাহিরে আসিয়া একটা কথা কুমার কম্পনের মনে পড়িল। তিনি থমকিয়া দাঁড়াইলেন। বৃদ্ধ পিতা বিজয় রায়। সে কনিষ্ঠ পুত্রকে দেখিতে পারে না। সে যদি বাঁচিয়া থাকে, তবে নানা অনর্থ ঘটাইবে। সুতরাং তাহাকেই সর্বাগ্রে বিনাশ করা প্রয়োজন। রাজপিতা বিজয় রায়ের ভবন অধিক দূর নয়। কুমার কম্পন সেই দিকেই চলিলেন। বিজয় রায়ের ভবনে পাহারার ব্যবস্থার নাম মাত্র। ভবন দাসীর সংখ্যাও বেশি নয়। বৃদ্ধ খটা ভালোবাসেন না। তোরণদ্বারের কাছে দুইজন প্রহরী বসিয়া দুইজন ভবন দাসীর সঙ্গে রসালাপ করিতেছিল। কুমার কম্পনকে দেখিয়া তাহারা সন্ত্রস্তভাবে উঠিয়া দাঁড়াইল। কুমার কম্পন পিতৃভবনে কখনো আসেন না। তিনি কোনো দিকে ভ্রুক্ষেপ না করিয়া ভবনে প্রবেশ করিলেন। ভৃত্যেরা কিংকর্তব্য বিমূঢ় হইয়া দাঁড়াইয়া রহিল। পুত্র পিতার সহিত সাক্ষাৎ করিতে আসিতেছেন, ইহাতে আশঙ্কার কথা কিছু নাই। তারা ভাবিতে লাগিল শিষ্টাচারের কোনো ত্রুটি হইল কিনা। ভবনের দ্বিতলে বসিয়া বিজয় রায় তখন এক নতুন মিষ্টান্ন প্রস্তুত করিতেছিলেন। যবচূর্ণ শক্তু তালের রসে মাখিয়া পিণ্ডক্ষীরের সহিত ঠাসিয়া পাক করিলে উত্তম নাড়ু হয় কিনা পরীক্ষা করিতেছিলেন। এমন সময় কম্পন গিয়া দাঁড়াইলেন। বিজয় রায় মুখ তুলিয়া ভ্রুকুটি করিলেন, বলিলেন, কম্পন, কি চাও? কুমার কম্পন উত্তর দিলেন না। ক্ষিপ্র হস্তে কটি হইতে ছুরিকা লইয়া পিতার বক্ষে আঘাত করিলেন। ছুরিকা পাঁজরের অন্তর দিয়া হৃৎপিণ্ডে প্রবেশ করিল। বিজয় রায় চিত হইয়া পড়িয়া গেলেন। তাহার মুখ দিয়া কেবল একটি ত্রস্ত বিস্মিত শব্দ বাহির হইল, অধম। তারপর তাহার অক্ষিপটল উল্টাইয়া গেল। কম্প তাহার বক্ষ হইতে ছুরিকা বাহির করিয়া আবার কাটিতে লাগিলেন। পিতার মুখের পানে আর চাহিলেন না, দ্রুত নামিয়া গেলেন। সূর্যাস্তকালে অর্জুন অভ্যাস মতো সভাগৃহের প্রাঙ্গণে আসিয়াছিল। অভ্যাসবশত এই লাঠি দুটি তাহার সঙ্গে ছিল। ক্রমে সন্ধ্যা হইল। মহারাজ সভাভঙ্গ করিয়া দ্বিতলে প্রস্থান করিলেন। তবু অর্জুন প্রাঙ্গণে ঘোরাঘুরি করিতে লাগিল। রাজার সহিত সাক্ষাৎ করিবার কোনো নিমিত্ত ছিল না। রাজা তাহাকে আহ্বান করেন নাই। কিন্তু তাহার মন তথাপি গুহায় ফিরিয়া যাইতে চাহিল না। এই গৃহে বিদ্যুন্মালা আছেন, তাই কি সে নিজের অজ্ঞাতে এই গৃহের ছায়া ত্যাগ করিতে পারিতেছে না? অকারণে প্রাঙ্গণে ঘুরিয়া বেড়ায়। মানুষের মন দুর্গেয়। মন কখন মানুষকে কোন দিকে টানিতেছে, কোন দিকে ঠেলিতেছে, কিছুই বোঝা যায় না। তা দুটিয়াছে। প্রাঙ্গণ জনবিরল হইয়া গিয়াছে। সহসা অর্জুন দেখিল কুমার কম্পন আসিতেছেন।
তাহার গতিভঙ্গিতে অস্বাভাবিক ব্যগ্রতা পরিস্ফুট হইয়াছেন। তিনি অর্জুনের দিকে দৃষ্টিক্ষেপ করিলেন না, সভাগৃহের দ্বারের অভিমুখে চলিলেন। অর্জুন চকিত হইয়া লক্ষ্য করিল তাহার কোটিতে একটি ছুরিকা আবদ্ধ রহিয়াছে। কম্পন অবশ্য রাজার সহিত সাক্ষাৎ করিতে যাইতেছেন, কিন্তু সঙ্গে ছুরি কেন? অস্ত্র লইয়া রাজার সম্মুখীন হওয়া নিষিদ্ধ। বিদ্যুৎ বেগে কয়েকটি চিন্তা তার মাথায় খেলিয়া গেল। কুমার কম্পন সোপান বাহিয়া দ্রুত পদে উঠিতে লাগিলেন। সোপানের প্রতিহারিণীরা বাধা দিল না, কারণ রাত সকাশে কম্পনের অগাধ গতি। কম্পন রাজার বিরাম কক্ষে প্রবেশ করিয়া দেখিলেন দীপান্বিত কক্ষে অন্য কেহ নাই। রাজা পালঙ্কে শুইয়া চোখে মুদিয়া আছেন, বোধহয় নিদ্রিত। কম্পন ক্ষিপ্রচরণে সেই দিকে চলিলেন। রাজা কিন্তু নিদ্রা যান নাই, চক্ষু মুদিয়া রাজ্য চিন্তা করিতেছিলেন। পদশব্দে চক্ষু মিলিয়া তিনি উঠিয়া বসিলেন। কম্পনের ভাবভঙ্গি স্বাভাবিক নয়। রাজা ঈষৎ বিস্মিত স্বরে বলিলেন, কম্পন, কি চাও? তিনি গৃহপ্রবেশের কথা ভুলিয়া গিয়াছিলেন। কম্পনের মুখে হিংসার হাসি ফুটিল। তিনি ছুরিকা হাতে লইয়া বলিলেন, রাজ্য চাই। তারপর যাহা ঘটিল তাহা প্রায় নিঃশব্দে ঘটিল। রাজা নিরস্ত্র বসিয়া আছেন। কুমার কম্পন তার কণ্ঠ লক্ষ্য করিয়া ছুরি চালাইলেন। রাজা আত্মরক্ষার জন্য বাম বাহু তুলিলেন। ছুরি তাহার কফনির নিম্নে বাহুর পশ্চাৎ দিকে বিদ্ধ হইল। প্রথমবার ব্যর্থ হইয়া কম্পন আবার ছুরি তুলিলেন, কিন্তু এবার আর তাহাকে ছুরি চালাইতে হইল না। অকস্মাৎ পিছন হইতে তীক্ষ্ণাগ্র বংশভল্ল আসিয়া তাহার গ্রীবামূলে বিদ্ধ হইল। কম্পন বাং নিষ্পত্তি না করিয়া পালঙ্কের সম্মুখে পড়িয়া গেলেন। রাজাও বাং নিষ্পত্তি করিলেন না, এক দৃষ্টে মৃত ভ্রাতার দিকে চাহিয়া রহিলেন। তাহার বাহু হইতে গল গল ধারায় রক্ত প্রবাহিত হইতে লাগিল। মহারাজ, আপনি আহত। রাজা অর্জুনের পানে চক্ষু তুলিলেন। অর্জুন দেখিল রাজার চক্ষু অশ্রুসিক্ত। রাজার কণ্ঠস্বর সংযত করিতে করিতে বলিলেন, অর্জুন, তুমি আমার জীবন রক্ষা করেছ। অর্জুন নীরব রহিল। এই সময় পিঙ্গলা কক্ষে প্রবেশ করিল। রাজার রক্তাক্ত কলেবর দেখিয়া চিৎকার করিয়া উঠিল, কি মহারাজ আহত? কে কাজ করল? ওরে তোরা কে কোথায় আছিস, ছুটে আয়। বিভিন্ন দ্বার দিয়া কঞ্চুকি, পাচক, প্রহরিণী অনেকগুলি লোক কক্ষে প্রবেশ করিল এবং রাজার শোণিতলিপ্ত দেহ দেখিয়া স্থাণুবন্ত তাড়াইয়া পড়িল। রাজা সকলকে সম্বোধন করিয়া বলিলেন, কম্পন আমাকে হত্যা করতে এসেছিল, অর্জুন আমার প্রাণ বাঁচিয়েছে। আমার আঘাত মারাত্মক নয়, তবে ছুরিকার যদি বিষ থাকে। মণিকঙ্কনা পিঙ্গলার চিৎকার শুনিয়া কক্ষে প্রবেশ করিয়াছিল। এখন ছুটিয়া আসিয়া রাজাকে দুই বাহুতে জড়াইয়া লইল। তারপর তড়িতে উঠিয়া নিচের বস্ত্র হইতে পট্টিকা ছিঁড়িয়া রাজার বাহুর ঊর্ধ্বভাগে শক্ত করিয়া তাগা বাঁধাইয়া দিল। গলদস্রু নেত্রে অস্ফুট ব্যাকুল কণ্ঠে বলিতে লাগিল, দারুব্রহ্ম, এ কি হলো, এ কি হলো? ধর্নায়ক লক্ষণ মল্ল রাজার সহিত দেখা করিতে আসিতেছিলেন। কক্ষে ভিড় দেখিয়া তিনি ভিড় ঠেলিয়া সম্মুখে আসিলেন। রাজার অবস্থা এবং কুমার কম্পনের মৃতদেহ দেখিয়া সঙ্গে সঙ্গে ব্যাপার বুঝিয়া লইলেন। রাজার সহিত তাহার একবার দৃষ্টি বিনিময় হইল। রাজা করুণ হাসিয়া যেন তাহাকে জানাইলেন, তোমার সন্দেহই সত্য। মুহূর্ত মধ্যে লক্ষণ মল্ল সারথীর বলগা নিজ হস্তে তুলিয়া লইলেন।
তাহার আকৃতি ভিন্ন মূর্তি ধারণ করিল। তিনি সকলের দিকে আদেশের কণ্ঠে বলিলেন, তোমরা এখানে কি করছো? যাও, নিজ নিজ স্থানে ফিরে যাও। পিঙ্গলা, তুমি ছুটে যাও, শীঘ্র বৈদ্যরাজকে ডেকে নিয়ে এসো। অর্জুন, তুমি যেও না, তোমাকে প্রয়োজন হবে। কক্ষ শূন্য হইয়া গেল, কেবল মণিকঙ্কনা ও অর্জুন রহিল। বিদ্যুন্মালাও একবার কক্ষে আসিয়াছিলেন। দৃশ্য দেখিয়া নিজ কক্ষে ফিরিয়া গিয়া দুহাতে মুখ ঢাকিয়া শয্যাপার্শ্বে বসিয়াছিলেন। লক্ষণমল্লভ মণিকঙ্কনাকে বলিলেন, দেবিকা, আপনি এখন নিজ কক্ষে ফিরে যান, এখন কোনো শঙ্কা নেই। মণিকঙ্কনা উঠিল না। রাজার পৃষ্ঠ বাহু পেষ্টিত করিয়া দৃঢ় স্বরে বলিল, আমি যাব না। ভয়ঙ্কর বার্তা মুখে মুখে পৌরভূমির সর্বত্র প্রচারিত হইয়াছিল। রানীদের কানে সংবাদ উঠিয়াছিল। তাহারা রাজাকে দেখিবার জন্য ব্যাকুল হইয়াছিলেন, কিন্তু রাজার অনুমতি ব্যতীত তাহাদের ভবন হইতে বাহিরে আসিবার অধিকার নাই। সকলে নিজ নিজ মহলে আবদ্ধ হইলেন। দেবী পদ্মালয়াম্বিকা দীপহীন কক্ষে পুত্র মল্লিকার্জুনকে কোলে লইয়া পাষাণ মূর্তির ন্যায় বসিয়া রহিলেন। বৈদ্যরাজ দামোদর স্বামীর গৃহ রাজপুরভূমির মধ্যে। সেদিন সন্ধ্যার পর বসরাজ মহাশয় তাহার গৃহে উপস্থিত হইয়াছিলেন। দুই বৃদ্ধের মধ্যে ইত্যবসরে প্রণয় অতিশয় গাঢ় হইয়াছিল। দুইজনে মুখোমুখি বসিয়া দ্রাক্ষারস পান করিতেছিলেন। মৃদুবন্ধ বিশ্রামভালাপ চলিতেছিল। এমন সময় পিঙ্গলা ছটিকার ন্যায় আসিয়া দুঃসংবাদ দিল। দুই বন্ধু পরস্পরের হাত ধরিয়া উঠিপড়িভাবে রাজভবনের দিকে ছুটিলেন। পিঙ্গলা ঔষধের পেট্রা লইয়া সঙ্গে ছুটিল। রাজার বিরাম ভবন হইতে তখন কম্পনের মৃতদেহ স্থানান্তরিত হইয়াছে। ইতিমধ্যে পিতার ও ১২ জন সভাসদের মৃত্যু সংবাদও রাজা পাইয়াছেন। তিনি অবসন্ন দেহভার মণিকঙ্কনার দেহে অর্পণ করিয়া মুহ্যমানভাবে বসিয়া আছেন। ক্ষত হইতে অল্প রক্ত খরিত হইতেছে। দামোদর ও রস্যদৃষ্টি রসরাজ দ্রুত স্খলিত পদে প্রবেশ করিলেন। দামোদর হাত তুলিয়া বলিলেন, জয় ধন্বন্তরী, কোনো ভয় নেই, স্বস্তি স্বস্তি। তিনি পালঙ্কে রাজার পাশে বসিয়া ক্ষতস্থান পরীক্ষা করিতে মুখে চটকার শব্দ করিলেন। তারপর রাজার দক্ষিণ মণিবন্ধে অঙ্গুলি স্থাপন করিয়া নারী পরীক্ষার ধ্যানস্থ হইয়া পড়িলেন। কিছুক্ষণ পরে তিনি মাথা নাড়িয়া চক্ষু খুলিলেন। না, আশঙ্কার কোনো কারণ নেই। নারী ঈষৎ দমিত, কিন্তু বিষক্রিয়ার কোনো লক্ষণ নেই। রসরাজ মহাশয়, আপনি দেখুনি। রসরাজ রাজার নাড়ি দেখিলেন, তারপর সহর্ষে বলিলেন, বৈদ্যরাজ যথার্থ বলেছেন, রাজদেহে কণামাত্র বিষের প্রকোপ নেই। স্বস্তি স্বস্তি। এখন ক্ষতস্থানে প্রলেপাদির ব্যবস্থা করলেই রাজা অচিরাৎ নিরাময় হবেন। তখন ক্ষত চিকিৎসার উপযোগ হইল। তাগা খুলিয়া দিয়া ক্ষতস্থান পরিষ্কার হইল। দামোদর স্বামী তাহাদের শতধৌত ঘৃয়ের প্রলেপ লাগাইলেন, ক্ষত বন্ধন করিলেন না। তারপর রাজাকে অরিষ্ট পান করাইয়া পুনরায় নারী পরীক্ষাপূর্বক নারীর উন্নতি লক্ষ্য করিয়া সানন্দে বহু আশীর্বাদ প্রবৃত্তি করিতে করিতে রাত্রির জন্য প্রস্থান করিলেন। লক্ষণমল্লভ অর্জুনের সঙ্গে কক্ষের এক কোণে দাঁড়াইয়াছিলেন। এখন রাজার পালঙ্কের পাশে আসিয়া দাঁড়াইলেন। লক্ষণমল্লভ বলিলেন, অর্জুনকে মধ্যম কুবেরের শিবিরে পাঠাচ্ছি। তিনি দূরে আছেন।
হয়তো অন্যত্রের মুখে বিকৃত সংবাদ শুনে বিচলিত হবেন। রাজার নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, তাই করুন। কি হয়ে গেল? কম্পট পিতাকে পর্যন্ত। অর্জুন, তুমি কোথায় ছিলে? কেমন করে যথাসময়ে উপস্থিত হলে? অর্জুন বলিল, আর্য, আমি প্রাঙ্গণে ছিলাম। কুমার কম্পনকে আসতে দেখলাম। তার ভাবভঙ্গি ভালো লাগলো না। তার কটিতে ছুরিকা দেখে সন্দেহ হলো, তাই তার অনুসরণ করেছিলাম। তার অভিসন্ধি সঠিক বুঝতে পারিনি। বুঝতে পারলে মহারাজ অক্ষত থাকতেন। রাজা ক্ষণিক নীরব থাকিয়া বলিলেন, হুক্কবুক্কের আবির্ভাব মিথ্যা নয়। হয়তো এই জন্যই এসেছিলেন। অর্জুন, আজ তুমি যে কাজে যাচ্ছ চাও, এই মুদ্রাঙ্গুড়িও নাও, বিজয়কে দেখিয়ে তারপর তাকে সব কথা খুলে বলো। আর ফিরে এসে তুমি আমার দেহরক্ষীর কাজ করবে। প্রভাত থেকে সন্ধ্যা পর্যন্ত আমার প্রাণ রক্ষার ভার তোমার। অর্জুন নত হইয়া যুক্ত করে রাজাকে প্রণাম করিলে। অল্পকাল পরে মন্ত্রী তাহাকে লইয়া প্রস্থান করিলেন। মণিকঙ্কনা রাজাকে ছাড়িয়া যাইতে সম্মত হইল না। রাত্রে সে ও পিঙ্গলা রাজার কাছেই রহিল।